কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আজকের বিষয় অবশ্যই গার্ডেন রিচ। রবিবার গভীর রাতে গার্ডেন রিচে যে বহুতল বিপর্যয়ের ঘটনা ঘটে, সেই ঘটনার জেরে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৯, উদ্ধার কাজ চলছে। এখনো পর্যন্ত কয়েকজন আটকে আছে বলে প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় প্রমোটারের বিরুদ্ধে খুন এবং খুনের চেষ্টার ধারা প্রয়োগ করা হয়েছে। তার পাশাপাশি এই ঘটনায় পুরসভার পক্ষ থেকেও যারা বিভাগীয় ইঞ্জিনিয়ার রয়েছেন তেমন ৩ জন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। অন্যদিকে ঘটনাস্থলে আজ সকালেই গতকাল রাত থেকেই ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সকালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে ক্ষতিপূরণের আশ্বাস দেন মৃতদের জন্য এবং মৃতদের পরিবারের জন্য, এবং আহতদের জন্য ক্ষতিপূরণের কথা জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং তার পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আজকে এই বাংলা বলছেন মঞ্চে আলোচনা করব। কিন্তু ঠিক কি রাজনৈতিক চাপানোতর চলছে, এখনো পর্যন্ত কি কি ঘটনা ঘটলো, একবার আমরা প্রথমেই দেখিয়ে দেব দর্শকদের এই প্রতিবেদনের মাধ্যমে। গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় রাজনৈতিক মহলে তুমুল চর্চা। বিরোধীদের লাগাতার নিশানায় রাজ্যের শাসক দল। প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। এক একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এই যে দুর্নীতি হচ্ছে, যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল লিডারদেরকে, কাউন্সিলরদেরকে, ফলে কোনো মতে ইট বালি দিয়ে দাঁড় করে দিচ্ছে বাড়ি। যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারবে না, মাঝখানে ভেঙে পড়বে। ভেঙে পড়া অবৈধ বহুতলের নির্মাণ চলছিল গত 1 বছর ধরে। ঘিঞ্জি এলাকায় কিভাবে নির্মাণে অনুমতি, সব জেনেও কেন নিরুত্তাপ ছিল প্রশাসন, প্রশ্ন বিরোধীদের। গোটা কলকাতা তো কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত করেই দিয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ওয়াকফের কোটি কোটি টাকা লুট হয়েছে কলকাতায়, ওয়াকফ সম্পত্তি। এই ইস্যুতে এক্স স্যান্ডেলে ফিরহাদ হাকিমকে তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে তার প্রশ্ন, গার্ডেন রিচ এলাকায় এরকম 800রও বেশি অবৈধ নির্মাণ রয়েছে। খোদ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী নিজের এলাকায় দিনের পর দিন বেআইনি কাজ হচ্ছে, অথচ তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এটা কি বিশ্বাসযোগ্য? পাশাপাশি 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবালের গ্রেফতারির দাবি তুলেছেন তিনি। যদিও বেআইনিভাবে নির্মাণের বিষয়টি মেনে নিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেগুলো ভেঙে পড়ছে, তারপর একটা বাড়ি না, এটা একটা হয়েছে। নিশ্চিতভাবে পৌরসভায় যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব। অবৈধ নির্মাণ নিয়ে বাম শিবিরকে কাঠগড়ায় তুলেছেন মেয়র ফিরহাদ হাকিম। বামফ্রন্টের আমল থেকে এই এলাকায় এরকমই চলছে। যে বাড়িটা কোলাপস করেছে ওটা কি লিগালি কনস্ট্রাক্টেড ছিল? না, আমি বলতে পারবো না, কিন্তু লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না। কপালে ব্যান্ডেজ বেঁধেই ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে দেখা করেন আহতদের সঙ্গেও। অবৈধ নির্মাণ রুখতে দ্রুত পদক্ষেপের আশ্বাস তৃণমূল নেত্রীর। গার্ডেন রিচের ঘটনা দুঃখজনক, এটা নিয়ে রাজনীতি করবেন না, বার্তা অভিষেকের। ইল্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। এ নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত নয়। বিরোধী রাজনৈতিক দল যারা ইতিমধ্যেই অভাব অভিযোগের আঙুল তোলা শুরু করেছে, আমি তাদেরকে অনুরোধ করব যে রাজনীতিটা দুদিন পরে করলেও হবে। খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি। I'm very glad that seeing the gravity of the situation, my esteemed Constitution colleague, the Chief Minister, came here. I understand that government has offered financial assistance for the next of kin of those who are deceased. That is a good sign, but that should not be done. In my experience, I would make a humble advice. Government has also set up task forces to identify unauthorized constructions mushrooming in the city and take immediate steps, remedial steps.
দ্রুত প্রমোটারকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন ফিরহাদ হাকিম, সেই মতোই প্রমোটারকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা টিভি। আমরা এখনো পর্যন্ত এই ঘটনার প্রেক্ষিতে কোন রাজনৈতিক দল এবং প্রশাসনের কি প্রতিক্রিয়া আমরা শুনিয়েছি। এই মুহূর্তে সর্বশেষ উদ্ধার কার্যের আপডেট নিতে সরাসরি চলে যাব ঘটনাস্থলে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। সরাসরি চলে যাব রিয়ার কাছে। রিয়া, এখনো পর্যন্ত সর্বশেষ আপডেট কি পাচ্ছ? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে এনডিআরএফ এর তারা আজকের মতো যে তাদের অপারেশন সেটা শেষ করেছে। তারা ইতিমধ্যেই বেরিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন এবং বাইরে যেমন পুলিশ পিকেট রয়েছে এবং পুলিশের যারা আধিকারিক রয়েছে তাদের সূত্রেও কিন্তু ঠিক একই খবর। এনডিআরএফ তারা আজকের মতো তাদের যে অপারেশন সেটা শেষ করেছে, তবে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে টিম রয়েছে তারা এখনো তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এবং সর্বশেষ যে আপডেট এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো যে 10 জনের মৃত্যু হয়েছে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে 10 জনের মৃত্যু হয়েছে এখনো অবধি এবং আজকেই তাদের পোস্টমর্টম করানো হবে, বডি এসএসকেএম এ হবে বলে এমনটাই জানা গিয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই যে 10 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কিন্তু বেশ কয়েকজন যেমন এখানকার বাসিন্দা, বেশিরভাগটাই এখানকার বাসিন্দা যারা সেই ঝুপড়িতে থাকতেন। এবং তার মধ্যে একজনের নাম আমরা ইতিমধ্যেই পেয়েছি, মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি হুগলির বাসিন্দা এবং তিনি এখানে শ্রমিকের কাজ, অর্থাৎ যে নির্মীয়মান বাড়ি তৈরি হচ্ছিল তার কাজের জন্যই এসেছিল। শ্রমিক এই মোহাম্মদ আব্দুল্লাহ, 18 বছর বয়স, হুগলির বাসিন্দা। ইতিমধ্যেই তার মৃত্যু হয়েছে, এসএসকেএম মর্গে তার বডি নিয়ে যাওয়া হয়েছে। আজকেই এই 10 জনের যে মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকেরই আজকেই পিএম করানো অর্থাৎ পোস্টমর্টম করানো হবে বলে এমনটাই নির্দেশ রয়েছে। এবং পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম যারা এখনো অপারেশন চালাচ্ছেন, তবে তাদের কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে, কারণ যে সিস্টেমে এনডিআরএফ কাজ করে সেই সিস্টেম কিন্তু এই মুহূর্তে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তারা না সেখানে কোনো ক্রেন ঢোকাতে পারবে, পুরোটাই হাত দিয়ে অর্থাৎ ম্যানমেডই অপারেশন চলছে এখনো অবধি। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে যেই জায়গায় ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু লাইটের দরকার রয়েছে, কারণ নয়তো এত ডেব্রিস সরিয়ে সেখান থেকে কেউ আছে কিনা সেই বিষয়টা বার করা সেটা এতটা সম্ভব নয় ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে। এবং পাশাপাশি আরো একটি বিষয় তোমাকে ক্লিয়ার করে রাখবো যে দুজন সর্বশেষ সেই দুজনের বডি লোকেট করতে পারা গিয়েছিল এবং যেটা অনুমান করা হচ্ছিল যে তাদের মৃত্যু হয়েছে, তাদেরকে ইতিমধ্যেই কিন্তু সেখান থেকে বার করা হয়েছে। তারা ব্রড ডেড ডিক্লেয়ার করেছে এসএসকেএম এর তরফ থেকে। এখনো পর্যন্ত কি মনে করছেন যারা উদ্ধার কর্মী, তারা কি মনে করছেন ভেতরে এখনো কি কেউ আটকে থাকার আশঙ্কা রয়েছে? দেখো, যেভাবে ধ্বংসস্তূপ রয়েছে সেখান থেকে দেখে একদিকে যেমন এনডিআরএফ টিম তারা মনে করছেন যে ভেতরে হয়তো আর কেউ নেই, কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের তরফ থেকে যেমনটা বলা হয়েছে পুলিশ আধিকারিকদের যে হয়তো ভিতরে কেউ থাকতে পারে, তবে সেটা ওপর থেকে দেখে কিন্তু স্পষ্ট কোনোভাবেই হবে না। যত এই ধ্বংসস্তূপকে সরানো হবে তারপর কিন্তু বোঝা যাবে যে এর ভেতরে আর কেউ আটকে রয়েছে কিনা। তবে যেমনটা জানা যাচ্ছে যে কোনো মিসিং যে কমপ্লেন, সেই মিসিং কমপ্লেন কিন্তু এখনো পুলিশের কাছে নেই এবং সেই কারণের জন্যই ধরে নেওয়া হচ্ছে, যেমনটা এনডিআরএফ বলেছে যে আর কেউ নেই ভেতরে আটকে, কিন্তু পুলিশের তরফ থেকে সঠিকভাবে এই বিষয়টা অফিসিয়ালি জানানো হচ্ছে না, কারণ তারা বারংবার যেটা বলছে যে ওপর থেকে দেখে মনে হচ্ছে যে স্পষ্ট যেটা মনে হচ্ছে যে অর্থাৎ এখনো পর্যন্ত আজকের মতো উদ্ধার কার্য শেষ করা হলো এনডিআরএফ এর পক্ষ থেকে এবং যদিও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের পক্ষ থেকে সেই উদ্ধার কার্য চলছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। ধন্যবাদ রিয়া। আমাদের এই আলোচনায় আমরা থাকবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, আমি দর্শকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রীতম দত্ত, রাজ্য বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র, রয়েছেন শুভাশিস ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শুভাশিস ভট্টাচার্য, এবং রয়েছেন পল্লব মুখোপাধ্যায়, সিপিএম এর মুখপাত্র পল্লব মুখোপাধ্যায়। আপনাদের প্রত্যেককেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা এই আলোচনায় থাকবো, কিন্তু সময় হয়ে গিয়েছে একটি ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।
সেদিন একসাথে ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে তা গার্ডেন রিচে যেভাবে এই বহুতল নির্মাণ হচ্ছিল তার একটি প্রশাসনিক দিক এবং অন্যটি রাজনৈতিক দিক। আমরা রাজনৈতিক দিকটিতে পরে আসব, কিন্তু প্রশাসনিক দিক যেটা, যে একটি এলাকায় বাড়ি করতে গেলে কলকাতা পুরসভার তো কিছু আইন কানুন রয়েছে। এখানে 3 ফুট গলির মধ্যে 6 তলা বাড়ি হচ্ছে, এই বিষয়টি না স্থানীয় কাউন্সিলর জানলেন, যিনি জনপ্রতিনিধি, যার ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়ানোর কথা, সেই কাউন্সিলর জানলেন না। পুরসভার যারা সংশ্লিষ্ট আধিকারিক রয়েছেন ওই দপ্তরের, সেই দপ্তরের তারা জানলেন না। মেয়র তো অনেক পরের কথা। এবং প্রশাসনও অর্থাৎ পুলিশও এই বিষয়টিতে কিছু জানতে পারলো না। কেন কৃষাণু? না, এটা তো নিশ্চয়ই একটা বিশাল বড় গাফিলতির জায়গা। এর মধ্যে তো কোনো মানে অন্যথার কোনো কথা হতে পারে না। তার কারণ হচ্ছে এই চেকস অ্যান্ড ব্যালেন্সটা দীর্ঘদিন ধরে রাজ্যতে অনেক ট্রায়াল অ্যান্ড টেস্ট এরার মেকানিজমে আমরা এটাকে বলবৎ করতে পেরেছি। আজকে এই পৌরসভা, শুধু কলকাতা পৌরসভা না, যে কোনো পৌরসভা বা মিউনিসিপ্যালিটিগুলোতে এক একটা করে গ্রিভেন্স সেল আছে। কলকাতা পৌরসভায় অত্যন্ত সজাগ এবং সতর্ক গ্রিভেন্স সেল আছে। যদি কোথাও এরকম হয়, সেটা সেখানকার এলাকার লোক বা যিনি মানে অনেক অ্যাক্টিভিস্ট আছে, আমরা এক্ষেত্রে অনেক অ্যাক্টিভিস্টদের ইদানিং পশ্চিমবাংলাতে অ্যাক্টিভ দেখি, তো যে কেউ এখানে কমপ্লেন করতে পারে, কোনো রকমই কমপ্লেন আসেনি। আর নিশ্চয়ই পৌরসভার নিজস্ব যারা ইঞ্জিনিয়ার্স আছে, যাদের দায়িত্ব এলাকা ঘুরে ঘুরে সেগুলো করার, তো সেইগুলো তো হয়নি। কিন্তু এইগুলো তো নর্মাল। আজকে আমরা যদি সারা ভারতবর্ষ দেখি, প্রত্যেকটা পুরো যে নগর আছে সেইগুলো দেখি, প্রত্যেকটা পুরো সংস্থা দেখি, আজকে শুধুমাত্র পশ্চিমবাংলা বা কলকাতা শহর নয়, এইভাবে বেআইনি কিছুদিন আগে গুজরাতে মোরবিতে হলো, বেআইনি বাড়ি ধসে পড়লো। গুজরাতের আরেকটা খেডা ডিস্ট্রিক্টের নাদিয়াদে হলো, সেরকমই কেরালার কোচিতে হয়েছে, কোজিকোটে হয়েছে, মুন্নারে হয়েছে, ব্যাঙ্গালোরের কাছে একটা জায়গাতে হয়েছে, ওই অনেক তালুকে, বারাবাকি উত্তরপ্রদেশে হয়েছে। তো এগুলো জাস্ট রিসেন্ট 2-4 মাসের খতিয়ান দিলাম। তো নিশ্চয়ই তার মানে কি আমরা বলছি যে এটা কি নর্মাল? নিশ্চয়ই তার জন্য ব্যবস্থা হচ্ছে। এর মধ্যে যারা আধিকারিক যুক্ত আছে তাদেরকে ইতিমধ্যে সাসপেনশন বা শোকজ করা হয়েছে। এর মধ্যে যদি কোনো আমাদের দলের পক্ষ থেকেও দেখা হয় যে কারোর কোনো দায়িত্ব ছিল, সে দায়িত্ব ঠিকমতো পালন করেনি, নিশ্চয়ই তদন্তে না মেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে। বেশ, আমরা প্রথম দফায় প্রত্যেকেরই বক্তব্যটা শুনবো, কে কিভাবে দেখছেন এই ঘটনাকে। প্রীতম দত্ত, রাজ্য বিজেপির মুখপাত্র। দেখুন, আজকে এই যে কথাগুলো বলছে, আজকে সারা কলকাতা জুড়ে আজকে এই শেখ শাহজাহানের মতো প্রত্যেকটা কাউন্সিলর অবস্থা। আজকে প্রত্যেকটা কাউন্সিলর কেউ মানে কি অবস্থা ছিল, আজকে কি অবস্থায় আছে, সেটা প্রত্যেক কলকাতার প্রত্যেক জনগণ জানে। প্রত্যেক কাউন্সিলরের আজকে কিছু কিছু লোকের তো স্কোয়ার ফিট নাম হয়ে গেছে, যে স্কোয়ার ফিট বাবা, স্কোয়ার ফিট কাউন্সিলর, স্কোয়ার ফিট শান্তনু, একদম নাম ধরে ধরে। বিজয় ওঝা স্কোয়ার ফিট নিতে হবে, সজল ঘোষ, তোমার সামনে বলিনি। না না, সজল ঘোষ, বিজয় ওঝা এরাও তো কাউন্সিলর। বলছি তো, তুমি আমার সামনে বলো না, ডিবেট হবে না, তাহলে আমাকে তোমার সম্বন্ধে বলতে হবে, তোমার সময় বলতে হবে। তো মুশকিলটা হচ্ছে যে আজকে পুরো পোর্ট অঞ্চল, আর কোনো কিছু এই টিভিতে তুমি এটা দেখিয়েছো তো, ওইখানেই ওই যেখানে এটা ভেঙে পড়েছে তার 100 ফুট দূরেই আরেকটা বিল্ডিংয়ের ঘাড়ে চলে এসছে। ওই গার্ডেন রিচ পোর্ট এলাকা, গার্ডেন রিচ পোর্ট এলাকা, 66 ওয়ার্ড, 101, 108, কোন ওয়ার্ডটা নয়, পুরো বিস্তীর্ণ সাউথ কলকাতা জুড়ে। যেহেতু আমি সাউথ কলকাতায় থাকি, আমি ভালো করে বলতে পারবো, প্রত্যেকটা জায়গায় বেআইনি নির্মাণ, বেআইনি পুকুর ভরা, এটা হয়ে যাচ্ছে। প্রশাসনের যোগসাজশ না, ডাইরেক্টলি তৃণমূলের যোগসাজশ, এই যে শামস ইকবাল, যে মুন্না ইকবাল, পুলিশকে খুন করা আসামি, তার ছেলে, আমরা দেখেছি কোটি কোটি টাকা সে ব্লেন্ডলি গাড়ি করে, আমরা তো কল্পনাও করতে পারি না, 5 কোটি 5.5 কোটি টাকা গাড়ি করে চোরে কেএমসি চলে গেছিল, তা নিয়ে বিস্তর জল গলা হয়েছিল। বেশ বেশ, আমরা আজকে দেখি বাকিরা কিভাবে দেখছেন এই ঘটনা। মমতা ব্যানার্জি আজকে মা মাটি মানুষের কথা বলেন, একের পর এক মানুষ মরে যাচ্ছে, মায়েদের রেপ হয়ে যাচ্ছে, আর মাটি তো বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে, কোনো দাম নেই। আসবো আমি আবারও আসবো কংগ্রেস মুখপাত্র সুভাষিস ভট্টাচার্যের কাছে। কিভাবে দেখছেন এই ঘটনা? এই যে 3 ফুটের মানে গলির মধ্যে 6 তলা বাড়ি উঠে যাচ্ছে, এটার পেছনে কারা দায়ী? প্রথমেই বলি যে যারা মারা গেছেন 10 জন, তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই এবং তাদের আত্মার শান্তি কামনা করি। পশ্চিমবাংলার বুকে তৃণমূল ক্ষমতায় আসার পর
আমরা দেখেছি যে বহু মানুষ কাউন্সিলর হওয়ার জন্য কেঁদেছে, কাউন্সিলর টিকিট না পাওয়ার জন্য কেঁদেছে। আমি একটা ছোট্ট মানে উপমা দিই। আমার বাড়ি রাস্তার উপর, তেতলা বাড়ি করার পর পাশে আমার বাড়ি উঠেছে, আরেকজনের বাড়ি উঠেছে। কাউন্সিলরের কাছ থেকে টাকা দিয়ে একদম মিনিমাম ছাড় দেয়নি, এবং আমি মিউনিসিপ্যালিটিকে কমপ্লেন করেছি, আমি কোর্টে গেছি, সমস্ত জায়গায় গেছি, বলার পরেও সেখানে ছাড় দেয়নি। খুব যৎসামান্য ছাড়, যে রাস্তার উপরে যে ছাড়টা দিতে হয়, যত তালা করতে গেলে তার একটা নিয়ম আছে, 6 ফিট 8 ফিট করে নিয়মের মধ্যে তারা ছাড় দেয়নি। এবং আমি কন্টিনিউয়াসলি চিঠি দেওয়ার পরেও কাজ হয়নি। কারণ হলো আমাকে আরেকজন খুব লেফটের কাউন্সিলর, একমাত্র কাউন্সিলর, সে বলেছে টাকা দিয়েছে এরা, মানে কাউন্সিলরকে, অন্য কাউন্সিলর, অন্য দলের কাউন্সিলর, লেফটের কাউন্সিলর বলছে দাদা প্রচুর টাকা দিয়েছে এখানে এই বিল্ডিংটা, অবৈধ বিল্ডিংটা করবে বলে। এবং প্রীতম এই কথাটা ঠিকই বলেছে যে পশ্চিমবাংলার বুকে একটা মানে প্যারালাল ইকোনমি তৈরি করে ফেলেছে সমস্ত পৌরসভার কাউন্সিলররা, ম্যাক্সিমাম। আমি কলকাতার কথা তো ছেড়েই দিলাম। এবার প্রশ্ন হলো, দেবাঞ্জন দেব সে বলছে জয়েন্ট কমিশনার আমি, সে ভুয়ো ভ্যাকসিন দিচ্ছে। ফিরহাদ হাকিম সেদিনও জানতেন না যে একটা ছেলে গাড়িতে লাল গাড়ি লাগিয়ে ভুয়ো ভ্যাকসিন নিয়ে সমস্ত জায়গায় মিথ্যে বলে, মিথ্যে পরিচয় দিয়ে তিনি ভ্যাকসিন দিচ্ছেন। পরে বললো আমি কি করে জানবো, কমিশনার যদি বলে কেউ। আচ্ছা, কমিশনার কি কাউন্সিলরের মধ্যে 144 জন থাকে? থাকে না তো, অল্প থাকে, 2-3 জন থাকে। তাহলে পরে সেই ভুয়ো একটা ফিকটিসাস নাম লাগিয়ে, একটা বোর্ড লাগিয়ে সে মিউনিসিপ্যালিটিতে আমরা পরের জনের কাছেও শুনবো। আমি আসবো আবার সুভাষিত, আবারও আপনাকে সময় দেবো, আসবো সিপিএম এর মুখপাত্র পল্লব মুখোপাধ্যায়ের কাছে। এই যে ধরুন মেয়র কিছুই জানতে পারছেন না, সংশ্লিষ্ট কাউন্সিলরের এই বিষয়ে কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আজকে তিনি এলেন ঘটনাস্থলে, তিনি ছিলেন না কলকাতায়। কলকাতা পুলিশ আজকে একটি সুমোটো মামলা করেছে, সেখানে এই ঘটনায় খুন এবং খুনের চেষ্টার ধারা প্রয়োগ করা হয়েছে প্রমোটারের বিরুদ্ধে। কিভাবে দেখছেন প্রশাসনিক পদক্ষেপকে এখনো পর্যন্ত? পশ্চিমবঙ্গে যতক্ষণ না এখন মানুষ মারা যাচ্ছে বা মানুষ যখন আর পেরে উঠছে না, বাইরে বেরিয়ে আসছে কথা, তখনই সবাই জানতে পারছে। যখন টক টু মেয়র হয়েছিল তখন যদি দেখেন, আমার থেকে কিষাণবাবু ভালো জানবেন, তখন ভুড়ি ভুড়ি অভিযোগ উঠেছিল নির্মাণ নিয়ে, বেআইনি নির্মাণ। আমি যেখান থেকে আসি, 1 নম্বর ওয়ার্ড কাশীপুর, দীর্ঘদিন কাগজে লেখা হয়েছিল 16, 18, 19 বেআইনি নির্মাণ নিয়ে। 1 নম্বর 6 নম্বর ওয়ার্ড, সেখানে দিলীপ সাহ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়, তারপর তার স্ত্রীকে জেল খাটতে হয়, অনেক ঘটনা ঘটে। মানে আমি যেখান থেকে আসি, মানে সেখানে ওই যে বলছিল না যে স্কোয়ার ফিট নাম হয়ে গেছে, এবং 1 নম্বর ওয়ার্ডে এরকম বেআইনি নির্মাণ প্রচুর রয়েছে। কিন্তু মেয়র কেউ জানতেন না, মুখ্যমন্ত্রীও কেউ জানতেন না, কেউ জানতেন না। শুধু ওনারা জানেন যখন বামফ্রন্ট আমলেই শুরু হয়েছে, এইটুকুই এরা বলে দিল, বলে খালাস। যখন ব্রিজ ভেঙে যায় তখনও বামফ্রন্ট আমল, বামফ্রন্টবাসী। আজকে যখন 2009 সালের পরের থেকে কলকাতা কর্পোরেশনটা তৃণমূল চালাচ্ছে, আজকে 2024 হয়ে গেছে, একজন মেয়র তিনি এখন প্রেমিক হয়ে গেছেন, আরেকজন মেয়র জানতে বুঝতে পারছেন না, তাকে আমরা দেখছি টিভিতে বসে টাকা নিচ্ছে, কিন্তু দুর্নীতি চলছে। কারণ বর্তমানকালে ইয়ং জেনারেশনের কাছে টাকা পয়সা নেই। কে জানে না যে এইভাবেই সিন্ডিকেট করে, এইভাবেই প্রমোটারি রাজ করে প্রত্যেকটা পাড়ায় এই ভোট লুটের মূল অস্ত্রটাই হলো এই এদের যাদের সাথে থাকে। এই অভিযোগ আমরা শুনলাম প্রাথমিক দফায়, প্রত্যেকটি রাজনৈতিক দলেরই অভিযোগ, পাল্টা অভিযোগ আমরা শোনালাম। একটা ছোট্ট বিজ্ঞাপন, এই বিরতিতে যাব, তারপরে অবশ্যই এই বিষয় নিয়ে চর্চার আরো অনেকগুলি ক্ষেত্র বাকি রয়েছে, ফিরে আসবো সেই চর্চায়। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের আলোচনায়। আমরা এই যখন বাংলা বলছে শুরু করি, তখনই একটি প্রতিবেদন দর্শকদের সামনে রেখেছিলাম, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বক্তব্য ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে খুব স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তিনি মনে করেন এই সময়টা উদ্ধার কার্যের সময়, এই সময়টা রাজনীতির সময় নয়। এরপরে উদ্ধার কার্য সম্পন্ন হলে অবশ্যই রাজনীতির ক্ষেত্র থাকবে। কিন্তু ঠিক ভিন্ন চিত্র আমরা দেখতে পেলাম তাঁরই দলের বরিষ্ঠ নেতা মেয়র কলকাতা পুরসভার ফিরহাদ হাকিম। তিনি প্রথমেই বলে দিচ্ছেন যে বাম আমলের ঘটনা। আচ্ছা কৃষাণু, আমি ঠিক এই জায়গাটায় জানতে চাইবো যে 4 মাস আগে যে বেআইনি নির্মাণটা হচ্ছে, সেটার সঙ্গে বাম আমলের কোথায় যোগটা যদি একটুখানি দর্শকদের বুঝিয়ে দেওয়া হয়। না, আমি আবার বললাম, যেটা প্রথম আমার ইন্ট্রোডাক্টরি স্পিচে আমি কোনো আমল কোনো কিছু তো বলিনি। আমি বলেছি ভারতবর্ষের সার্বিক চিত্র। আমরা কেন
আমরা গতবার গুজরাট নির্বাচনের আগে দেখলাম না মোরবিতে অত বড় ব্রিজ না, না, পড়ে গেল, মোরবির তার কি কথাটা বিচার হলো? আমাদের একটু আমি আবার বলছি বাংলায় আসি। কনস্ট্রাকশন নিয়ে তার নিয়মাবলী নিয়ে অনেক ধোঁয়াশা আছে, এবং যারা আনস্ক্রুপুলাস এলিমেন্ট তারা এইসব ফাঁক ফোকরগুলো খুব সুচতুরভাবে ব্যবহার করে আইনকে চোখে ধুলো দেওয়া দিয়ে, প্রশাসনকে চোখে ধুলো দেওয়ার জন্য, এবং বিভিন্ন সময় তারা নিজেদের কার্যসিদ্ধি করে। তো সুতরাং এদের বিরুদ্ধে এই আনস্ক্রুপুলাস এলিমেন্টসদের খুব ভালো। আমি কৃষ্ণ তাহলে ফিরাদ হাকিম একটা কথা বলছেন, ফিরাদ হাকিম আজকে বলছেন যে বাম আমলে একটা বাড়ির যদি মানে আইনি অনুমোদন চাওয়া হতো তার জন্য প্রচুর হেনস্থা হতে হতো, মানুষের জুতো সুতলাক হয়ে যেত, আমরা এসে অনেক আইন সহজ সরল করে দিয়েছি। হ্যাঁ, উনি যেটা বলেছেন এখন আমাদের এখানে এই সব, তার মানে কি এটা না বেআইনি নির্মাণে প্রশাসন সেই সময় অনুমোদন দিত না, এখন অনুমোদনটা ইজিলি হয়ে যাচ্ছে? এক মিনিট, আমরা এখন অনলাইন ব্যবস্থা চালু করেছি, যে অনলাইনেও কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে, নিজের যে বাড়ির যে ড্রয়িং আছে সেগুলো পাস করা, এগুলো সব অনলাইনে ব্যবস্থা হয়েছে। বাম আমলে এর জন্য সিপিএম অনুমোদিত ফড়ে গ্রুপ ছিল, দালাল গোষ্ঠী ছিল, যারা পুরসভা পুরচ্ছদ বড় অফিস থেকে পুরসভা পুরচ্ছদ দাপিয়ে বেড়াতো। মানুষ কি তার মানে কর্পোরেশনের লোকেরা কি আর অফলাইনে গিয়ে দেখে না? আমি আবার তার মানে কি অফলাইনে গিয়ে দেখে না বলে একের পর এক বাড়ি উঠছে? আমি আবার বলছি, যদি সিপিএম বলে আমি 100 বার বাম আমল দেখাবো। বাম আমলে ও যেই কথাগুলো বলছিল 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 6 নম্বর, আমরা জানি না কি হতো, কিভাবে দালাল চক্র সিপিএম রাত্রেবেলা সিপিএম এর হয়ে লোককে এতদিন পর্যন্ত বাড়িগুলো রেখেছে কেন অ্যাকশন হয়নি? আসছি পল্লব, আসবো। এই বাড়িগুলো রেখেছে অ্যাকশন কেন হয়নি? এখন আবার বললাম, আমি তো প্রথমেই আমার ইন্ট্রোডাকশনে সেটা তো এই বাড়িটা নিশ্চয়ই একটা গাফিলতির জায়গা তৈরি হয়েছে। এক শ্রেণীর যারা আধিকারিক আছে, যারা ওখানকার দায়িত্বে আছে, তারা দায়িত্ব পালন করে। আপনি আপনার প্রথম বক্তব্যে একটা এই কথাটাও বলেছেন যে কেউ আমরা একটা মানে গ্রিভান্স সেল খোলা হয়েছে কলকাতা পৌরসভার পক্ষ থেকে, কলকাতা পৌরসভা থেকে বাকি পৌরসভার কোনো অভিযোগ আসেনি। আমি ঠিক এই জায়গাটা দিয়ে আসছি। কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া রাকেশ সিং, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, গত 2022-এর 16ই ফেব্রুয়ারি তিনি 8টি ওয়ার্ডের নাম দেন। 8টি ওয়ার্ড হচ্ছে 75, 76, 77, 78, 80, 133, এই 134 এবং 135। এতগুলো ওয়ার্ডে ওর দাবি উনি আরটিআই করে পেয়েছেন যে মোট 1200-র কাছাকাছি বহুতল এরকম বেআইনিভাবে তৈরি হচ্ছে। উনি কাকে জানিয়েছেন? কলকাতা পুরসভার মেয়র, রাজ্যপাল, বিচারপতি, ব্লা ব্লা ব্লা, অনেককে জানিয়েছেন। পলিটিক্যাল কাজ হয়ে গেল। আমাদের গ্রিভেন্স সেলে কি উনি অফিশিয়ালি জানিয়েছেন? কলকাতা পুরসভার মেয়রকে জানালে হবে না? এবং তিনি তার রিমাইন্ডার লেটার দিয়েছেন 2022-এর জুনে। উনি দাবি করছেন আরে গ্রিভেন্স সেল আছে, মেয়রকে আলাদা করে দেওয়ার কি দরকার আছে? আমি আবার বলছি না, মেয়র সেটা দেখবেন না নাকি? দেখো, যেই চরিত্রটাকে নিয়ে কথা হচ্ছে সেই চরিত্র সম্পর্কে যত কম বলা যায়। উনি কি বলতে পারেন যে ওনার সাথে বেআইনি নির্মাণের কোনো সম্পর্ক নেই? উনি কি দাবি করছেন যে কখনো ওনার সাথে? আমি তো আনস্ক্রুপুলাস এলিমেন্ট কথাটা উল্লেখ করলাম। আমি একবারও বলছি না যে এরকম এলিমেন্ট আমাদের সাথে কখনো যুক্ত হয়নি। কংগ্রেসের বক্তব্য প্রথমে আমি কৃষ্ণকে বলি, কৃষ্ণ আমি বাড়ি করেছি, 1 পয়সা বামদের দিতে হয়নি, আমার কমিশনারকে দিতে হয়নি, বরঞ্চ আমি একটুখানি ইল্লিগাল কাজ করব বলে আমি বলেছিলাম। আমার আত্মীয়র মতন সে বলেছিল কখনো এটা করতে যেও না, আমি করতে পারবো না, যতই তুমি আমার চেনাশোনা হও না কেন। কিন্তু আমি বলে দিচ্ছি একটা কৃষ্ণ, এই যত জায়গায় সংখ্যালঘুরা আছে না, সেখানে একসাথে আর্থকোয়েকের মতন সব বাড়িগুলো পড়বে। যেভাবে ইলিগাল কনস্ট্রাকশন আর দিচ্ছে, 3 তলা আছে 4 তলা করে নাও, 5 তলা করে নাও, আমায় টাকা দাও। আমি নাম বলছি না এখানে, আমাদের যারা আমাদের সাথে দীর্ঘদিন পরিচিত তাদের নাম বলে আমি নিজে অস্বস্তি। নাম বলছেন না কেন? ঘটনা যেটা হয়েছে তারা করছে, এটা এই জায়গাটায় নজরদারি করতে হবে। যদি মানুষের বাম আমলে তারা সব দোয়া তুলসী, বাম আমলে তো ক্ষমতাশালী ছিল না। আজকে তোমরা বাম আমলে যা চলছে, আমি বললাম, আমি কথা বলি, যেই এলাকাগুলো তুমি বলছো সেই এলাকাগুলোতে বেআইনি কনস্ট্রাকশন হয়নি। আমি বলি একটা কথা, বাম আমলে যা চলেছে সেটা চলবে। যদি আমি ধরেন এই বাম আমলে এই জিনিস চলেছে, তাহলে এটা চলবে না, সেটা চলবে না। দেখাবো বামেদের বিরুদ্ধে অভিযোগ, বামেদের বক্তব্য শুনে আসবো। পল্লব মুখোপাধ্যায়ের বক্তব্য শুনবো। আমি ধোয়া তুলছি, পল্লব মুখোপাধ্যায় আসছে, আমি বিজেপির কাছে অবশ্যই আসবো। পল্লব মুখোপাধ্যায় শুনি। 3টে করে গাড়ি, আমি এটাই বলছি, 3টে করে গাড়ি। 2009 সালে কলকাতা কর্পোরেশনের পরিবর্তন হয়, ছোট লালবাড়ি আগে পরিবর্তন হয়, তারপর তো 2011 তৃণমূল ক্ষমতায়। তাহলে 2009 সাল থেকে আজকে 2024 বাড়ি ভেঙে মানুষ মারা গেছে। তখন বাম আমল মনে পড়লো, তাহলে এতদিন যে এত কিছু হয়েছে, বলছে না তুলসী পাতা নয়, অনেক কিছু আছে, তাহলে তাদের ধরে ধরে কেন জেলে নিয়ে গেলেন না? প্রশ্ন তো একটাই, কেন বারণ করেছিল সিপিএম?
গিয়ে তৃণমূলের মমতা ব্যানার্জিকে এরকম কোনো আছে নাকি ফুটেজ আপনাদের এই যে 14 বছর চেঞ্জ হয়ে গিয়েছে 2010 থেকে 2024 আমি আসবো বিজেপির কাছে। বিজেপির নেতা অধুনা বিজেপির নেতা রাকেশ সিং তিনিও এই অভিযোগ করছেন। প্রীতম, যেটা আপনার কাছে জানতে চাইবো, এই যে একের পর এক বাড়ি তৈরি হচ্ছে বলে আপনাদের নেতা দাবি করছেন রাকেশ সিং, যে প্রায় 1200 বাড়ি নাকি তৈরি হয়ে গিয়েছে, এই কথাগুলো আপনারা নিয়ে কখনো তো রাস্তায় নামেননি? দেখুন, আমি নিজে যখন যুব মোর্চায় ছিলাম রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি, জেলেও গেছি, কিন্তু কথাটা হচ্ছে যে আজকে প্রশাসন তো মুখন বধির। আজকে মমতা ব্যানার্জি বাড়ির লোককে মমতা ব্যানার্জি কাউন্সিলর করেছেন। ওই ওয়ার্ডে তুমি ক্যামেরা নিয়ে কালকে চলো, কটা বেআইনি বাড়ি হচ্ছে, কিভাবে আদিগঙ্গা বুঝিয়ে মমতা ব্যানার্জি এক ভাই নিজে বাড়ি করে ফেলেছেন, আমি তোমাকে দেখিয়ে দেবো। কথাটা হচ্ছে যে আলটিমেটলি আমরা দেখিনি এই ইস্যুতে। না অনেক আছে অভিযান করেছেন। না আপনি জানেন না, ছবি ভিডিও লাগলে পাঠিয়ে দেবো। এরকম অনেক অভিযান কেএমসি ঘেরাও থেকে শুরু করে অনেক করেছি, আমরা জেলেও গেছি। আপনারা ম্যালেরিয়া নিয়ে করেছেন, আমি বলছি তো। না এটা নিয়ে করেছি, ইস্যু নিয়ে করেছেন আপনাদের, কম আমার মনে নেই। এই ইস্যু নিয়ে আপনারা নামেননি, আপনাদের মানে কাউন্সিলররা কি এতেও জড়িত নাকি? বেআইনি নির্মাণ নিয়েও করেছি, আমাদের কাউন্সিলর জড়িত থাকে, ইমিডিয়েটলি কলকাতা পুলিশ অ্যাকশন নিক, মেয়র অ্যাকশন নিক এবং জেলে ঢোকানো। কথাটা হচ্ছে যে কাজুরি ব্যানার্জি উনি যে ওয়ার্ডে থাকেন সেই ওয়ার্ডে ওনার বাবুন ব্যানার্জি নাম ধরে বলছে, ওনার বাড়িটা কলকাতা আদিগঙ্গা বুঝিয়ে সামনের দিকে ঢুকিয়ে দিয়েছে, চারিদিকে বেআইনি। আজকে ওটা তার অ্যাকশন কি? তুমি একটু আগে বলে না যে তুমি এই যে যেখানে বাড়িটা ভেঙেছে তার 100 ফিট ডিসটেন্সে আরেকটা বাড়ি তুলেছে, তার কাছে কি অ্যাকশন হবে? এরকম কটা বাড়ি দেখতে চাও তুমি? কটা বাড়ি কালকে তোমার ক্যামেরা নিয়ে চলো, কলকাতা শহরে এরকম প্রায় 1000-2000 বাড়ি আছে যে অলরেডি মানুষ না মূল্যে তৃণমূলের কোন রকম কোন আমি প্রীতমকে কখনো বলছি না, প্রীতম ভুল বলছে, হয়তো একটু কোনো সময় ইমোশনালি হয়তো বেড়ে যেতে পারে ব্যাপারটা, কিন্তু সত্যি মানে পশ্চিমবাংলা জুড়ে এই নেসটা তৈরি হয়েছে, জঘন্য কাণ্ড তৈরি হয়েছে। কিন্তু আমার কথা হলো, মধ্যপ্রদেশে একটি বেআইনি বাড়ি ভাঙার জন্য হাইকোর্ট অর্ডার দেয়, সেই গাড়িটা ভাঙতে আসার পর বিজয়বর্গী সেই ব্যাট নিয়ে ক্রিকেট ব্যাট নিয়ে পিটতে শুরু করে দেয় বিজয়বর্গীর ছেলে আকাশবর্গীয়। তো ঘটনা হলো, এখন ঘটনা এখানে আমরা অন্যায় দেখছি করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু প্রীতমের দল যে মধ্যপ্রদেশে করছে একই জিনিস, তখন কি হবে? তখন বিজয়বর্গীয় এখন ব্যাঙ্গালোরে করছে, ব্যাঙ্গালোরেও বেআইনি নির্মাণে মানুষ মারা গেছে, সেখানে বিল্ডিং ভেঙে পড়েছে। আজকে দেখুন, ওনার বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে, প্রশাসনিক ব্যবস্থা হয়েছে, সবকিছু ব্যবস্থা হয়েছে। আজকে প্রশাসনিক ব্যবস্থা কি হয়েছে? প্রশাসনিক ব্যবস্থা উনি নেই মন্ত্রী। আজকে এই যে কলকাতায় যে জিনিসটা হয়েছে, উনি সেই ভারত ভবনে বেরিয়ে পড়েন, যথেষ্ট আমাদের ভারত ভবনে প্রচুর অ্যাকশন নেওয়া হয়েছে। আজকে ওই জন্য উনি টিকিট পাননি, উনি রাজনীতির বাইরে আছেন, যিনি এটা ঘটেছিলেন। কিন্তু কথাটা হচ্ছে যে আজকে ইন্ডি জোটের এই ভদ্রলোক উনি তৃণমূল না বলছেন, এই একদিকে বলছে যে আমার সাথে ছিল, আরে তোমার আপনার সাথে ছিল বলে যে অবস্থা। ইন্ডিজোটে যে কটা আছে, একটু আগে বললেন সংখ্যালঘু, যেসব জায়গায় সংখ্যালঘুরা আছেন তারা সত্যিকারের একদম মানে খুব বাজে অবস্থায় আছেন। আজকে আমাদের মুখ্যমন্ত্রী ভীষণ গান গায়, আসলে কত বড় ক্ষতি করছে এই সংখ্যালঘুরা ভাইরাস। কথা বলার সময় বলতে হবে, সিনিয়র একটা লোক, বলতেই হবে উনাকে বলতে হবে। আমরা আসছি এই আলোচনায় ফিরবো, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়ে গিয়েছে, বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছে এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম গার্ডেন রিচের বহুতল বিপর্যয়, আজকে সেই বিষয়ে যখন জিজ্ঞাসা করা হয় কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে, সেই সময় তিনি বলেন যে এই ঘটনায় সংশ্লিষ্ট যে সমস্ত আধিকারিক আছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। আমরা দেখেওছি 3 জন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে যে কেন তারা এই বিষয়ে অবহিত ছিলেন না। আমি আসব কৃষাণু মিত্রর কাছে। এই 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল, এই শামস ইকবাল
বিরুদ্ধে সাংগঠনিকভাবেও কোনো পদক্ষেপ এখনো অবধি অন্তত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। এই সেই শামস ইকবাল যিনি এর আগে পুরসভা নির্বাচনের সময় অ্যাস্টন মার্টিন নিয়ে চলে গিয়েছিলেন এবং তারপর আমরা সেই গাড়িটি দেখেছি, কিন্তু আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেছেন যে তার একটি বেন্টলে 5 কোটি টাকা দামের গাড়িও নাকি রয়েছে। আমি জানি না, এটা শুভেন্দু অধিকারীর দাবি, কিন্তু অ্যাস্টন মার্টিন যে রয়েছে সেটা গোটা সব মিডিয়াতেই সেই ছবি দেখা গিয়েছিল। এই যে এত এত কোটি টাকার গাড়ি একজন কাউন্সিলর ব্যবহার করছেন এবং আপনাদের সেই গাড়িটা তো নিশ্চয়ই খুব স্বাভাবিকভাবে উপায় হয় এমনটা নয়, তো সেইগুলো কি দল চিন্তা ভাবনা করে না? এতে তো দলের ভাবমূর্তি নষ্ট হয়। আমি জানতে চাইছি এই যে সব বেন্টলে আর এই অমুক তমুক অ্যাস্টন এইগুলো তো কোনোটা ভারতীয় গাড়ি নয়, যা যতদূর আমার মনে হয়। তা এইগুলো তো নিশ্চয়ই ইম্পোর্ট হয়েছে। তো ইম্পোর্টটা কি মানে ওই পুরুলিয়া আর্মস ড্রপের মতো ড্রপ হয়েছে, নাকি কাস্টমস ডিউটি দিয়ে ভারত সরকারকে জানিয়ে তার অনুমোদন ক্রমে ট্যাক্স দিয়ে ইম্পোর্ট হয়েছে? তাহলে শুভেন্দু অধিকারীকে যে বলছেন, তাহলে শুভেন্দু অধিকারী বলুক এটা জাল করে পুরুলিয়া আর্মস ড্রপের মতো এটা ড্রপ করা হয়েছে, কোনো কাস্টমস নেই। এগুলো কি মানে দাঁড়ায়? একজন লোক তার আইনি ইনকামের বাবদ সে কি করে খরচা করছে, ইনকাম ট্যাক্সের কাছে সব নথি দেওয়া আছে। ওরা তো সব ইডি সিবিআই ছেড়ে দিয়েছে বিজেপির হয়ে প্রচার করার জন্য, তাও তো তাকে ধরতে পারলো না। যদি সে অন্যায় করে থাকে তো ধরুন, তাকে ধরে জেলে পড়ুন, যা আপনাদের ইয়ে আছে। উত্তর শুনি। আচ্ছা, মুখ্যমন্ত্রীর কাছে একটা ফাইন্যান্সিয়াল ইকোনমিক উইং আছে, সেটা কি করে? তারা পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ির নিচে 20 টাকা খুঁজে পায় না, তারা এই গাড়ির নিচে এই কয়েকদিন আগে 19 কোটি টাকা গেমিংয়ে খুঁজে পায় না। আমি মানে অবাক হয়ে যাই মানে এই সমস্ত কথাবার্তা শুনে। একটা গাড়ির শোরুম আছে, আপনি আমি যে খুশিকে কিনতে পারে, তার সাথে ইম্পোর্ট ডিউটি মিউটির সাথে কোথা থেকে চলে এলাম জানি না। আরে গাড়ি ফরেন গাড়িতে 100% ইম্পোর্ট ডিউটি লাগে। বাবা আসার পর তার তুমি ডিলার থেকে কেন না, তুমি কিনতে কেন ডিলার মানে এখানে অনেক ডিলার আছে, এটা ইম্পোর্টেড গাড়ি এভাবে ডিলার নয়। আরে বাবা ওখানে কাস্টমসে তাকে নিজের নাম দিয়ে এন্ট্রি করতে হয়। তুমি হয়তো জানো না যে পোর্শের এখানে শোরুম ছিল, তুমি তোমার মতই কিনতে পারো, তার জন্য ইম্পোর্ট করে আনতে হয়। আরে তারপর নথি থাকে না, ইম্পোর্ট করে আনতে হয় না। আরে বাবা সে প্যান যুক্ত কি প্যান যুক্ত নয়। তুমি টাকা দিয়ে গাড়ি কিনবে, এগুলো যখন আমরা জানতে পারি, আরে আশ্চর্য। তোমার কি কথা বলছো? তোমার অভিষেক শুভেন্দু অধিকারীর কটা লরি কটা ট্রলার চলে, স্যার কোটিয়ান দিক না পার্টির নামে সেটাও তো ভারত সরকারের কাছে আছে, সেটা কি রাজ্য সরকারের কাছে আছে? ভাই তোমার পার্টির নামে অভিষেক ব্যানার্জি গাড়ি চলে, তোমার পার্টির নামে কেনা 40 লক্ষ টাকার গাড়ি। আরে বাবা আবার উল্টাপাল্টা কথা বলছে। আমি যদি জিজ্ঞেস করি শুভেন্দু অধিকারীর সম্পত্তি তোমাদের এই যে আজকে সরকারের বিরুদ্ধে নীলাদ্রিশেখর দানা কি অভিযোগ? হাওয়াই ছুটি পড়া মুখ্যমন্ত্রী উনি যখন সেই চলমান সিঁড়িতে অভিষেক একটা বিষয় বাকিদের যুক্তিটাও শুনতে হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের আয়কর দপ্তর এই বিষয়ে অভিযুক্ত বা দোষী বলে মনে করে না। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের আয়কর দপ্তর এই শামস ইকবালকে দোষী বলে মনে করে না। বুঝতে পেরে গেলাম আমরা সবাই মিলে, দর্শকরা আশা করি বুঝতে পারবেন। আমি তাহলে তো আপনারা ধরতেন, তার যদি আয়করের সমস্যা থাকতো তাহলে ধরতেন না। তোমার মুশকিলটা হচ্ছে না আমি ইনকাম ট্যাক্সের প্রতিনিধি, না আমি ইনকাম ট্যাক্সের থেকে মুখপাত্র। তাহলে এতদিনে তো ধরতেন, আপনারা তো ধরবে, সব চোর ধরা পড়বে। আপনি সুমো মোটো দেখা গিয়েছিল, বিরোধী দলনেতা তখনও ছিলেন, 2019-এ চলে গিয়েছে, তারপরে দেখতে পাওয়া গেছে, তারপরে দেখতে পাইনি। আসবো কংগ্রেসের কাছে শুনি, কংগ্রেসের কাছে শুনেছি কংগ্রেস সুভাষিস ভট্টাচার্য। ওই 100 মিটার দূরে তোমাদের ক্যামেরায় যে বিল্ডিংটা দেখিয়েছো, আমরা সকালবেলা দেখিয়েছি, যেটা ভাঙেনি, তার এগেইনস্টে কি স্টেপ নেবে কিষাণ বলুন। আসছি শুনি, বাকিদের বক্তব্য শোনার ধৈর্য রাখুন। আপনি তো বলেছেন মানুষ ভাববে তোমার শান্তিকুঞ্জেও তো বেআইনি নির্মাণের অভিযোগ আছে। আমার অন্য কথা, আমি অন্য কথা বলছি। অনেক সময় আছে। আমার শুধু একটাই কথা, 2011-র আগে তৃণমূল কংগ্রেসের যারা আজকে পোর্শে চলছে বা মার্সিডিজ বেঞ্চ চলছে, তাদের ইনকাম কত ছিল, বিগত 10 বছরে কি রিটার্ন সাবমিট করেছে, সেটা দেখলে বোঝা যাবে ওদের মানে পারপেন্ডিকুলার গ্রোথ হয়েছে। মানে এই লাস্ট 10 বছরে চচ্চর করে ফাইন্যান্সিয়াল গ্রোথ হয়েছে। এবার ঘটনা হচ্ছে প্রীতম বলছিল সবার বিচার হবে। আমরা তো দেখেছিলাম 27 জুন মধ্যপ্রদেশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলছেন অজিত পাওয়ারকে জেলে ঢোকাবো, 70,000 কোটি টাকা 70,000 কোটি টাকার ঘাপলা করেছে, মেরা গ্যারান্টি হয় মন্ত্রী করেছে।
রানে চাক্কি পিসিং অ্যান্ড পিসিং, অজিত পাওয়ার। আচ্ছা, রানে চাক্কি পিসিং অ্যান্ড পিসিং, রানে কেন্দ্রীয় মন্ত্রী, শুভেন্দু নেতা বা বিরোধী দল নেতা অশোক চৌহান। এবার ঘটনা যেটা আমি নাম বলছি, অশোক চৌহান রাজ্যসভার মেম্বার। এবার যে চোরগুলোকে ধরবে বলে গ্যারান্টি দিচ্ছে প্রীতমের দল, প্রীতম তার গ্যারান্টি দিচ্ছে, তারা যদি জয়েন করে যায় তাদের কি হবে? তারা যদি বিজেপিতে জয়েন করে, ইমিডিয়েটলি আপনার কাছে প্রুফগুলো থাকলে ইমিডিয়েটলি কোর্টে চলে যান তো। কোথায়? প্রধানমন্ত্রী বলছে এখানে প্রীতম দত্ত। না, একটা বিষয় গুরুত্বপূর্ণ শুভাশিস দা, প্রীতম দত্ত প্রধানমন্ত্রীর থেকে গুরুত্বপূর্ণ বিজেপি নেতা, এটা প্রীতম আজকে প্রমাণ করতে চাইছে। প্রীতম আজকে প্রধানমন্ত্রী যা বলছেন তার থেকে প্রীতম দত্ত বেশি জানে। আমি আসবো একবার বামেদের মুখপাত্র পল্লব মুখোপাধ্যায়। পল্লব, এই যে যেটা দেখা যাচ্ছে, একবার রাকেশ সিং একগুচ্ছ অভিযোগ করেছেন, সেটারও কোনো রকম পদক্ষেপ করা হয়নি। এদিকে শামস ইকবালের বিরুদ্ধে এত এত কোটি কোটি টাকা তার কাছে থাকার অভিযোগ, এখনো পর্যন্ত কোনো মানে সাংগঠনিক পদক্ষেপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তৃণমূল। কিভাবে দেখছেন? এই যে এত চেঁচামেচি বেশ ভালো লাগছিল শুনতে, কারণ ওই 11 ঘরের ব্যাপার তো। এই যে এখন এই যে কোথায় যাবে ঠিক নেই, এরকমই হলো যে ব্যারাকপুরে এই যে সবাই আর বাদ বাকি সময় ওই যে এরকম একদম ভাবে ওই যে দেখুন টার্মস গুলো দেখলেই বুঝতে পারবেন ওরা কিরকম ভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলে। বিষয়টা হলো যে আমরা যখন নির্বাচন হয়, যখন পঞ্চায়েত নির্বাচন হয় বা কলকাতা কর্পোরেশন নির্বাচন হয়, যারা ক্যান্ডিডেট হতে চায় বা হয়, আমরা দেখতে পাই বা জানতে পাই বা বুঝতে পাই মিডিয়ার মাধ্যমে। আপনি যখন বলবেন বলতে দেবো না, কিন্তু খুব বাড়ি খালি চিৎকার করবো। বিজেপি ইলেকট্রাল বল নিয়ে কথা বলুক না, ইলেকট্রাল বল নিয়ে কথা বলুক না। সবথেকে বড় হত্যা করেছে সারা দেশ জুড়ে হত্যা চলেছে আপনারা কি বলুন? ইলেকট্রাল বল নিয়ে কথা বলুন না। কত কোটি টাকা তুলেছেন, কি সব তুললেন, কিভাবে তুললেন? 14000 কোটি টাকা বলছেন বাংলাদেশ নিয়ে 14000 কোটি টাকা দিয়েছে। কিসের 14000 কোটি টাকা? আমরা একটা ছোট বিজ্ঞাপনের বিরতিতে যাব, সমাজের উত্তপ্ত বিজ্ঞাপনের বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের ঘটনার পরে সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যান এবং সেখানে যাওয়ার পর তিনি ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেছেন। মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। কিন্তু আমরা দেখলাম যে এই যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি তার এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেছেন। সেখানেই তিনি শামস ইকবাল সম্পর্কে একাধিক অভিযোগ, তারপর বেআইনি বহুতল সংক্রান্ত অভিযোগ করেছেন। সেখানে তিনি তার তৃতীয় যে পয়েন্টটি পেশ করেছেন, সেখানে তিনি বলেছেন যে এই যে ক্ষতিপূরণের যে অঙ্ক, সেই অঙ্কটা যথেষ্ট কম। একজন মৃতর পরিবারের জন্য 5 লক্ষ এবং আহতের পরিবারের জন্য যে 1 লক্ষ, যেটা সেটা গ্রসলি ইনঅ্যাডিকুয়েট অ্যাজ ইট ইজ আ টিএমসি মেড ডিজাস্টার। যেহেতু তৃণমূল কংগ্রেসের দ্বারা এই বিপর্যয় ঘটেছে, তাই এটি অত্যন্ত কম। আমি আসবো বিজেপির মুখপাত্র প্রীতম দত্তর কাছে। প্রথম কথা হচ্ছে, আমি আসছি 1 মিনিট। এখানে যেটা বলেছেন আমি একবার দর্শকদের জানিয়ে রাখি, বিরোধী দলনেতা বলেছেন মৃতদের পরিবারের জন্য 50 লক্ষ টাকা এবং আহতদের পরিবারের জন্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ হওয়া উচিত ছিল। প্রীতম কাছ থেকে প্রথমে জানতে চাইব। প্রথম কথা হচ্ছে, দেখুন আজকে মমতা যেটা করেছেন সেটা হচ্ছে যে ওখানে ওনাদের প্রার্থীকে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে এটা করা উচিত ছিল যে ওনার প্রিন্সিপাল সেক্রেটারি বা কোনো অফিসাররা ওনার কম্পোজিশন ঘোষণা করতে ঠিক ছিল, কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট উনি ভায়োলেট করেছেন, তিনি সবসময় করে এটা বলেছেন এবং ইনঅ্যাডিকুয়েট অলরেডি এলওপি বলে দিয়েছেন এবং আমাদের প্রেস কনফারেন্স করে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে এটা ইনঅ্যাডিকুয়েট। আমরা 50 লক্ষ টাকা এবং 10 লক্ষ টাকা ডিজিজদের জন্য, যারা মারা গেছেন তাদের জন্য 50 লক্ষ এবং 10 লক্ষ টাকা ম্যান মেড এইটা করেছেন। এবং আজকে এরপরে আমি যেটা বারবার কিষাণুকে জিজ্ঞেস করছিলাম, তোমার এই চ্যানেলের পক্ষ থেকে কিষাণুকে বলতে পারবে যে যেইটা তুমিও ছবিটা দেখিয়েছো যে 100 ফুট দূর আরেকটা বাড়ির কাঁধে উঠে পড়ছে, তার এগেনস্টে কি ইমিডিয়েটলি অ্যাকশন হবে? না তো আবার এটা ভাঙবে, আবার কিছু লোক মরবে, সংখ্যালঘু লোকরাই মরবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আজকে আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর কৃষাণু দেবে কিনা সেটা কৃষাণুর বিষয়। আমি আপনাকে একটা প্রশ্ন করব। এই যে আপনাদের বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা বলছেন মৃতদের পরিবারের জন্য 50 লক্ষ টাকা এবং আহতদের জন্য 10 লক্ষ টাকা হওয়া উচিত ছিল,
রেল কত দেয় আপনি জানেন? না না, এটা তো রেল কত ম্যান মেড কথা আর অ্যাক্সিডেন্টের মধ্যে ডিফারেন্স আছে। ম্যান মেড কথাটা আর অ্যাক্সিডেন্টের মধ্যে ডিফারেন্স আছে। আজকে এক্সচেকার আর একটা অ্যাক্সিডেন্ট যেটা একদম কৃষাণুর কাছে শুনবো প্রীতমের যুক্তিকে কিভাবে দেখছেন আমি শুনি। মানে 5 ফুটের জায়গার মধ্যে একটা বাড়ি, সেটা আমি বলি প্রথম কথা হচ্ছে যে যেহেতু বিরোধী দলনেতা বলছেন, আমার শুধু দুটো ঘটনার উল্লেখ করছি। উনি কম্বল দিতে গেছিলেন, 3 জন বিজেপি কর্মীকেই মেরেছেন আসানসোলে। কত কম্পেনসেশন ওনার দল ঘোষণা করেছে? উনি গাড়ি চালাচ্ছিলেন রাস্তা দিয়ে কনভয়েতে 100-150 কিলোমিটার গতিতে, একটা মানুষকে চণ্ডীপুরের ওখানে চিপে পিষে মেরে দিয়ে চলে গেলেন। কত কম্পেনসেশন দিয়েছিলেন? করমণ্ডল এক্সপ্রেসে 350 জন যাত্রী, যার মধ্যে মূলত পশ্চিমবাংলার বাঙালি, তারা রেলের গাফিলতি, রেলের নিষ্ক্রিয়তা, অকর্মণ্যতার জন্য প্রাণ দিতে হলো। কত কম্পেনসেশন দিয়েছিলেন? এবং মোরবির যে ইস্যুটা আমি আগে উল্লেখ করলাম, কত কম্পেনসেশন? এখন অবধি তো কারোর শাস্তি হয়নি, যাকে ধরেছিলেন তাকে আবার ছেড়ে দিয়েছে সাড়ম্বরে। আজকে প্রধানমন্ত্রী মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙছেন, মুখ্যমন্ত্রী সেখানে কোনো দলীয় সভা করেননি। যাকে সাথে নিয়ে যেই সাথে গেছিল তারা ওখানে কোনো তৃণমূলের দলীয় সভা করেনি। প্রধানমন্ত্রী বায়ুসেনার বিমানে করে বিজেপির সভা করে এসেছে। তো মডেল কোড অফ কন্ডাক্ট প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে ভেঙেছে। এবং আজকেও এই কলকাতা শহরে পাশের মিউনিসিপাল কর্পোরেশনে নয়াবাদে একটি বেআইনি নির্মাণ প্রশাসন ভেঙেছে। তো একটু নিজেদের দিকে তাকান, এত নির্লজ্জতা কিসের? মানুষ তো আপনাদের প্রশ্ন করছে, আর ইলেকট্রাল বন্ড আবার মিথ্যাচার করা হলো এখানে। কি 14,000 এখন ধরা পড়ে গেছে সুপ্রিম কোর্টের সামনে, 4,000 কোটি টাকা চেপে রেখেছেন, এখনো তার বন্ডের ডিটেলস দেওয়া বাকি আছে। বিরোধীরা যত পেয়েছে, বিরোধীদের সমবেত পাওয়ার থেকে বিজেপি একলাই প্রায় 50%, 49% ইলেকট্রাল বন্ড পেয়েছে। এবং তার সাথে প্রত্যেকটি ইডি, সিবিআই, আইটি, নার্কোটিক্স এই সবে রেডের পরপর তারা টাকা পেয়েছে। তারা কোহার্শন করে টাকা নিয়েছে। শুভেন্দু অধিকারীর দল যারা সারা ভারতের যত চোর বাটপারদের থেকে টাকা নিয়ে তাদেরকে ছেড়েছেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানি জিএসটিতে চুরি করেছে, ধরা পড়েছে, তারপরে ইলেকট্রাল বন্ড কিনেছে। আসবো না না, জালান কত টাকা দিয়েছে আর কত টাকা চুক্তি করেছে সেটা আমরা সবাই জানি। তো আজকে ইলেকট্রাল বন্ড নিয়ে আরেকদিন বসবেন, আমরা তত্ত্ব নিয়ে একটু তো আগে তুমি বলছিলে হ্যাঁ ভাই তত্ত্ব নিয়ে কথাটা হচ্ছে যে আজকে ঠিক করে কথা বলুন। কথাটা হচ্ছে যে আজকে এই যে বেআইনি নির্মাণগুলো হচ্ছে এবং আমরা একটা কাউন্সিলরের বেন্টলি গাড়ি, অডি গাড়ি, সেটা দেখলাম, কিন্তু এই যে প্রশ্নটা করলো সেই প্রশ্নটা উত্তরটা পেলাম না প্রীতম। উত্তর নেই। শুভেন্দু অধিকারীর গাড়িতে বা শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণে যাদের মৃত্যু হয়েছিল তাদের ক্ষতিপূরণ নিয়ে শুভেন্দু অধিকারী বা আপনার দলের প্রথম কথা হচ্ছে শুভেন্দু অধিকারীর যে অনুষ্ঠানটা হয়েছিল তার পুরোটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখার দায়িত্ব কার ছিল? কলকাতা পুলিশ। যখন একটা কনভয় যায়, তার যে স্টেট যারা জেড সিকিউরিটি পায়, তার ট্রাফিক আইন দেখার দায়িত্ব হচ্ছে কলকাতা পুলিশের। সুতরাং কলকাতা পুলিশ কিচ্ছু করেনি, মিথ্যাচার। এর আগে তোমাদের এক এমএলএ মনে আছে মুর্শিদাবাদে কি করেছিল? আবু তাহের, এই যে যার নামও উল্লেখ করলো, কি করেছিল? সে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনায় দাঙ্গা লাগিয়েছিল, গাড়ির বনেট খুলে, গাড়ির দরজা খুলে মানুষ মারছে। কিভাবে দেখছেন বিজেপির অভিযোগকে? কিভাবে দেখছেন কংগ্রেস? সুভাষিস ভট্টাচার্য, শাহজাহানের এগেইনস্টে তৃণমূল দলীয় ভাবে কি অবস্থা নিয়েছে বলুন তো? সাসপেন্ডেড 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। আরে বলো সাসপেন্ডেড, আরে বলো সাসপেন্ডেড। আসছি এই সুভাষিস ভট্টাচার্য, তোমরা কি শাহজাহানের সাথে কথা বলেছিলে জয়েনিং এর জন্য? আমি একটু বলে নেই, আমি একটু বলি। সেটা হলো কম্পেনসেশন দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে কর্পোরেশন, কাউন্সিলর এবং ডেভেলপার এই 3 জনের যোগসাজশে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে, এদের কাছ থেকে টাকা নিয়ে নেওয়া উচিত ছিল। কর্পোরেশনের টাকা দিয়েছে মানে গভর্নমেন্ট টাকা দিয়েছে মানে আমাদের ট্যাক্সের টাকা দিয়েছে, ক্ষতি নেই, মৃতদের জন্য দিয়েছে। কিন্তু একটা জায়গায় আমি ঠিক যে এই টাকাটা অত্যন্ত অপ্রতুল। তাহলে এই টাকাটা যদি অপ্রতুল হয়, তাহলে এদের সঙ্গে যাদের যোগসাজশে, যাদের আতাতে এই ডেভেলপিং হয়েছে, এই ডেভেলপার, কর্পোরেশন এবং অন্যান্য কাউন্সিলর, তাদের কাছ থেকে টাকা নেওয়া উচিত। আর দ্বিতীয় কথা, ও চিল্লাচ্ছিল তো কিছুক্ষণ আগে, বিজেপির যেভাবে সংগঠিত চুরি এবং সমস্ত চোরেদের নিয়ে একটা
ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার চলছে এবং রাজ্যগুলো চলছে, বিজেপির যেখানে যেখানে রাজ্য সরকার আছে, একটা রাজ্য সরকার তো চলে গেল 40% দিয়ে দেবে। আপনার আজকে রাহুল গান্ধী কি বলেছে, হিন্দু ধর্মের শক্তি, তার বিরোধিতা করছে। সুতরাং আজকে তার বিরোধিতা করছে। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এর আগেও 2016 সালে নির্বাচনের ঠিক প্রাক্কালে ভেঙে পড়েছিল পোস্তা উড়ালপুল, এবং সেই বিষয়টি নির্বাচনে কতটা কি প্রভাব ফেলেছিল তার একটা বিভিন্ন মহলে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। এই যে ঘটনাটা ঘটলো, এটা লোকসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে, কি মনে করে বামেরা? দেখুন, যেটা আগের দুবারই তো ওরকমভাবে বলতে পারলাম না, সেটা মূলত যারা আগের বার কথা হচ্ছিল কম্পেনসেশন নিয়ে, যারা করলো, যে যারা কংগ্রেস যেটা বলছিল যে অবশ্যই যে কাউন্সিলররা যারা দায় ছিল তাদের থেকে তো টাকাটা নেওয়া উচিত ছিল, যে কম্পেনসেশন দেওয়া হবে। এর পরবর্তীকালে যেটা বলি, যেটা উড়ালপুল যখন ভেঙে গেল তখনও বলেছিলেন বামেদের দোষ। আজকে যখন ডিসেম্বরে যে ফ্ল্যাট তৈরি হচ্ছে, যেটা ভেঙে পড়ে যাচ্ছে, সেটাও বামেদের দোষ। আমরা প্রত্যেকটা বিষয় দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, এর বিরুদ্ধে বামেরা রাস্তায় ছিল, আছে, থাকবে। এটাই হলো মূল কথা। আমাদের দুর্ভাগ্য কোথায় জানো, এই মৃত্যুটাকে নিয়ে এর সলিউশন খুঁজবো না, এটাকে নিয়ে রাজনীতিকরণ করবো, এটার মধ্যে রাজনীতির তকমা লাগিয়ে তার মধ্যে জামা পরিয়ে এটা নিয়ে যদি একটুখানি ভোটিং পলিটিক্সে একটু যদি ডিভিডেন্ড পাওয়া যায়, এটা অত্যন্ত অন্যায়। যে মানুষগুলো মারা গেছে, যে পরিবার খুব সন্তপ্ত আজকে শোকে, তাদের সামনে আমরা কি দৃষ্টান্ত রাখছি? আজকে এই মৃতদেহগুলোকে নিয়ে আমরা রাজনীতি করব নাকি না করেন না? আমরা করি না, আমরা করি না। আমরা তাহলে বলতাম রাজনীতি, ওরা সেনাদের মারা যাওয়ার পরে ওরা কম্পেনসেশন দেয়নি, আমরা তো চিল্লাতাম, এই কথাটা বলতাম। কিন্তু অন্যায় করেছে ওরা, আমরা ওখানে বলেছি গিয়ে দিতে হবে, পার্লামেন্টে বলেছি, রাস্তায় এটাকে রাজনীতিকরণ করে নিয়েছে, এটা দিচ্ছে না বলে চিল্লাইনি, পার্লামেন্টে বলেছি এদের টাকা দেওয়া উচিত। তো ঘটনা যেখানে রাইট ফোরাম সেখানে বলা উচিত। আজকে রাজনীতি করা উচিত কি, উড়ালপুলের যদি পড়ে যায় কোনো উড়ালপুল, তাদের যদি মানুষ মারা যায়, সেটা নিয়ে রাজনীতি করা উচিত, তাদেরকে সরকারকে বদল করে দেওয়া উচিত, সরকারকে বদল করে দেওয়া। তুমি অন্যায় করতে বদল হবে কি করে? না, প্রতিবিধান চাইলে তো আপনাকে সংসদীয় ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। সংসদীয় ব্যবস্থার মধ্যে মরাকে নিয়ে আমি কাঁধে নিয়ে ঘুরে ঘুরে বলবো যে মারা গেছে, আপনাদের দুই প্রাক্তন দুই জোটসঙ্গী সেই ঘটনা করেছে, তৃণমূল এক সময় করেছে, বামেরাও করেছে। যাই হোক, আপনারা আপনার মতামতটা আমি জানলাম, লোকসভা ভোটে কতটা প্রভাব পড়ার আশঙ্কা করছেন? না, আমার মনে হয় যদি সার্বিকভাবে এটা যদি একটা দেশের সমস্যা হিসেবে আলোচনা করি, সকল রাজনৈতিক, আমি দাদাদার সাথে একটা অংশতে আমি এগ্রি করছি যে সব রাজনৈতিক দল কোনো না কোনো রাজ্যে ক্ষমতায় আছে। এই চারটা দল যারা আমরা এখানে বসে আছি, এবং কেউ দলই বলতে পারবে না তাদের শাসনে কোনো রাজ্যে বা কোনো শহরে এরকম ঘটনা আজকের দিনে ঘটছে না। আমি তো উদাহরণ দিলাম, কেরলের উদাহরণ দিলাম, বিভিন্ন জায়গাতে উদাহরণ দিলাম। সেই আদর্শ ঘোটালা নায়ক অশোক চৌহান আজকে বিজেপির সে দলকে ইয়ে করছে। তো আমি আবার বলছি, সার্বিকভাবে আলোচনা হোক, কিন্তু মৃত্যুর উপর শকুনের রাজনীতি যদি সজল ঘোষ এবং এই শুভেন্দু অধিকারীদের মতো করে, তাহলে তার জবাব বাংলার বিরুদ্ধে কোনো পদক্ষেপ কি হওয়া উচিত বলে আমি আবার বলছি। যদি তদন্ততে উনি দোষী সাব্যস্ত হন, 100 বার উনার বিরুদ্ধে পদক্ষেপ। এই যে ধরুন আপনি বলছেন যে যদি দোষী সাব্যস্ত হন একজন কাউন্সিলর, তার কি নৈতিক দায় থাকে না এটা দেখার বিষয়? আমি তো আগেই বললাম যে সেই এলাকার যারা প্রশাসনের দিক থেকে যারা দায়িত্বে ছিলেন, সকলের এটা দায়িত্ব বর্তায়। হ্যাঁ, সেটা প্রশাসনিকভাবে একটা শোকজ করা হয়েছে, কিন্তু একজন জনপ্রতিনিধির কি কোনো দায় নেই? 100 বার আমি তো আবার বললাম, আমরা তো এই থেকে কখনো তৃণমূল ব্যতিক্রমী না। এতগুলো বাড়ি কি করে হয়ে যাচ্ছে কি জানো? 100 মিটারের মধ্যে এতগুলো বাড়ি, আমরাও ছবি দেখিয়েছি। বললেন না তো কাউন্সিলর দায়, বললেন তো বামেরা দায়। ফিরহাদ হাকিম বলার চেষ্টা করেছেন আমাদের মাননীয় মন্ত্রী, যে ওই এলাকার কিছু কিছু এলাকার যে সমস্যা, সেটা হচ্ছে বামপন্থীদের লেগাসি। সেই কথাটা বললেন না, ও গায়ে মাখছে। আমি আবার বলছি এটা সিপিএম এর লেগাসি। নিশ্চয়ই আমরা অনেক জায়গায় ঠিক করেছি, সব ঠিক করতে পারি। তৃণমূলের মুখপাত্র কিষাণুকে আমি একটা প্রশ্ন করছি, কিষাণু, টাকা দিয়ে যে কাউন্সিলর টিকিট নেবে, কাউন্সিলর দাঁড়ানোর জন্য টাকা দেবে,
সে কাউন্সিলর তো পয়সা তুলবে ইলিগাল কাজ করে। তাহলে এইটা বন্ধ করা উচিত না, যেখানে টাকা দিয়ে দিতে হবে না, যে যোগ্য সে টিকিট পাবে। আমি জানি না পোর্ট এলাকায় গতবার যেভাবে সন্ত্রাস করেছিল এবং কংগ্রেসি কর্মীরা ধরা পড়েছিল, সেখানে কংগ্রেস কত টাকার লেনদেন করেছে। আমাদের দলের মধ্যে এরকম অভিযোগ এলে দল এটার বিরুদ্ধে প্রীতম দত্ত আজকে যেই প্রদেশে মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে সুরক্ষিত না, উনি কি করে পশ্চিমবঙ্গবাসীকে সুরক্ষা করুন আমি জানি না। ওনার ইমিডিয়েটলি উনি সুস্থ হন কামনা করি। কিন্তু কথাটা হচ্ছে যে এই মা মাটি মানুষের যারা কথা বলেন আজকে বারবার বলছেন, দেখুন অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, বাট আমি কাউন্সিলর একটা বাড়িতে আমরা তো দেখেছিলাম ভবানীপুরে নেতাজি সুভাষচন্দ্রের বাড়িতে পৌঁছে গেছিলেন তৃণমূলের সিন্ডিকেটরা, কে নেতাজি ডেকে আনো। তো সুতরাং কে সুভাষবাবু ডেকে আনো। তো সুতরাং আজকে একটা কাউন্সিলর একটা সামান্য বাড়িতে যদি নিজের বাড়িতে পেন্টিং করো, বিজেপির যুক্তিকে পল্লব কিভাবে দেখছেন? কাউন্সিলরে পৌঁছে যাবে, সেই কাউন্সিলর জানে না, কেউ বিশ্বাস করবে না। সুতরাং কথা হচ্ছে যে আজকে মৃত্যুর উপর আমরাও রাজনীতি করতে যাই না। মূল কথা হলো যে কাউন্সিলর হতো শুভেন্দু অধিকারীর ওখানে পড়ে যেত, তাহলে শুভেন্দু অধিকারীকে বার করে দিত নাকি? এসব হবে না। যিনি কংগ্রেসের যেটা বললো যে এরা পঞ্চায়েতে নির্বাচন যারা দাঁড় করায় বা কাউন্সিলর যারা দাঁড় করায়, আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখিনি যে কিরকমভাবে মারামারি হচ্ছে, কে দাঁড়াবে সেই নিয়ে দেখিনি। কিরকমভাবে ভাইপোকে ঘুরতে হলো পুরো বাংলা যে কে দাঁড়াবে ঠিক করে দেওয়া, সেখানে ব্যালট চুরি আমরা দেখিনি কিভাবে মারামারি হয়েছে সেই ঘোড়ার মধ্যে। মানুষ যখন সে টাকা দিয়ে যে সিট কিনছে সে তো টাকা তুলবে, সেখান থেকে দেখিয়ে দেওয়া হচ্ছে তাকে পথ, এবং তারপর লাস্টে 75-25 কাটমানি আসছে না কালীঘাটের টাকা। উত্তর আছে এইগুলো তো সিপিএম এর বস্তা পচা অভিযোগ। কি বস্তা পচা? আপনারাই বস্তা পচা, আপনাদের সিলেবাসে আপনারা বেরোতে পারছেন না জনপ্রতিনিধি হওয়ার জন্য। খিচিয়ে রাজনৈতিক তর্কতে তাহলে আমাকে ডাকবে না। রাজনৈতিক তর্ক ভদ্র সভ্যর মতো যদি করতে চাও, দাঁত মুখ খিচিয়ে আমি এখানে যদি এতগুলো জায়গায় মারপিট কি হচ্ছে না জনপ্রতিনিধি হওয়ার জন্য? নিশ্চয়ই 56টা জায়গাতে মারপিট, আমরা সেখানে অর্থের নিশ্চয়ই ব্যাপার রয়েছে। ৭৬,০০০ জায়গা বুথের মধ্যে 56টা বুথে গন্ডগোল হয়েছে। সেটা যদি 24 ঘন্টা ধরে চালানো হয় একটা ঘটনাকে, সেটা তো 24টা ঘটনা হয়ে যায় না। সিপিএম এর ব্যর্থতা, বিজেপি 10,000 সিট জিতলো, সিপিএম 3,000-এ আটকে গেল, কেন তারা জিততে পারলো না? সেই ব্যর্থতার জবাবটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ওই যে কংগ্রেসের এখনো রিপোর্ট আসছে না, তো আবার বলছি দোষারোপটা দোষারোপ থাকবে, কিন্তু সেই বহুতল শেষ পর্যন্ত থামবে কি? আলোচনার একদম সেই বিষয়ে আসু আমরা মানে প্রত্যাশা রাখবো প্রশাসনের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হবে, যাতে এরকম ভাবে যেন মৃত্যু না হয়। আমরা দেখবো সেদিকে প্রশাসন শেষ পর্যন্ত কি পদক্ষেপ করেন এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধি তার নৈতিক দায়িত্ব তিনি নেন কিনা বা সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয় কিনা। আমাদের সঙ্গে ছিলেন প্রীতম দত্ত, কৃষাণু মিত্র, শুভাশিস ভট্টাচার্য, পল্লব মুখোপাধ্যায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।